একজন দেশপ্রেমিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য গিয়েও সেই দেশে এখন আর তার মন মানছে না, সে দেশে এখন আর তিনি থাকতে চাচ্ছেন না। এমনটাই খবর প্রকাশ পেয়েছে এই গত দুদিন পর্যন্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে বেড়াচ্ছেন যে আমার দেশই ভালো, আমাকে আমার দেশেই নিয়ে যাও। দেখেন কত জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করে বাংলাদেশে কাটিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু আজ তার একান্ত নিজের চিকিৎসার প্রয়োজন। সেই চিকিৎসা নিতে গিয়েও দেশের কথা ভুলে যাননি। প্রতিটা নিয়ত তিনি ভাবছেন যে কখন বাংলাদেশে প্রবেশ করবেন, কখন বাংলার মাটি ও মানুষের গন্ধ শুঁকবেন। আসলে দেশপ্রেম কোনো টাকা দিয়ে, পয়সা দিয়ে, কোনো ইতিহাস মিথ্যা রচনা করে হয় না। দেশপ্রেম এটা জন্মগত স্বভাবের মধ্যে থাকতে হয়। দেশপ্রেম এটা ব্যক্তিগত একটি ইচ্ছার বিষয়, যেটা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে যেভাবে দেখেছি, বাংলাদেশের অনেক নেতাদের ক্ষেত্রেই আমরা তেমনটা দেখতে পাইনি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দি রাখা হয়েছে। শেখ হাসিনা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে, বিনা চিকিৎসায় তাকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে, কিন্তু আল্লাহ পাক তাকে এখন পর্যন্ত দীর্ঘ হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আওয়ামী লীগ অনেক শর্ত দিয়েছিল। রাজনীতি থেকে মুচলেকা দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। সব কিছুকে তিনি পদদলিত করে তিনি বলেছিলেন আমার এগুলোর প্রয়োজন নাই, আমি প্রয়োজনে বাংলাদেশে মৃত্যুবরণ করব, কিন্তু আমি মাথা নত করব না। আসলেই তিনি মাথা নত করেননি। তিনি বাংলাদেশে যেভাবে এসেছেন, বাংলাদেশের মানুষের কাছে যেভাবে ভালোবাসা পেয়েছেন, বাংলাদেশের মানুষের সকলের হৃদয়ে যেভাবে স্থান অর্জন করে নিয়েছেন, সেটা আসলে তাকে দেশপ্রেমিক হতে বাধ্য করেছে। দেশপ্রেমিক তার হৃদয়ে লেগে গিয়েছে, তার হৃদয়ের ভিতর থেকে এটাকে আর ছুটানোর কোনো রাস্তা নেই। সে কারণেই তিনি বারবার এই বাংলাদেশের মাটিতেই থাকতে চেয়েছেন। আপনারা জানেন ১/১১ যখন সরকার এসেছিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য বহু চক্রান্ত করেছিল। খালেদা জিয়া একমাত্র নেত্রী, তিনি তখন দেশনেত্রী হিসাবে বাংলাদেশেই থেকে গিয়েছেন, তিনি বিদেশে যাননি। তিনি বলেছিলেন আমার এই মাতৃভূমি ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই, বাড়ি নেই, ঘর নেই। এই খালেদা জিয়াকে আপনারা নিশ্চয়ই জানেন যে সেনাকুঞ্জের ভিতরে তার বাসভবন ছিল। সেই বহু বছর আগ থেকে তিনি বলেছিলেন যে প্রায় ৪০ বছর পর্যন্ত ওই বাসভবনে তিনি কাটিয়েছিলেন, কিন্তু সেখান থেকে আওয়ামী লীগের আমলে তার সেই বাসাটা কেড়ে নেওয়া হয়েছে, ঘর বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। খালেদা জিয়া কিন্তু মাথা নত করেননি, কিংবা কোনো অবস্থায় এই এত কষ্টের মধ্যেও তিনি কখনোই ঢলে পড়ে যাননি, শেষ হয়ে যাননি। তিনি সবসময় শক্তিমত্তা নিয়ে এগিয়ে গিয়েছেন এবং তার একটি আলাদা স্পিরিট ছিল, সেই স্পিরিটটা আজও তিনি ধরে রেখেছেন। আমি অবাক হয়েছি যখন তার নিজস্ব ডাক্তার জাহিদুর রহমানের সম্ভবত তার একটি মন্তব্য কোট করে ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা নিউজ করেছে। সেই নিউজটা হচ্ছে এরকম যে খালেদা জিয়া এখন দ্রুত বাংলাদেশে ফেরত যেতে চান। তিনি বারবার জিজ্ঞেস করছেন কখন যাবা তোমরা, চলো, আমাদের দেশই আমাদের জন্য ভালো। আসলে এই শব্দটা শোনার পরেই আমার ভালো লেগেছে যে আসলেই তিনি কতটা বাংলাদেশকে মিস করেন, কতটা বাংলাদেশকে ভালোবাসেন। আমি বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ীদেরকে অনুরোধ করব, আমাদের উচিত তার জন্য দোয়া করা। তিনি এখন তার পারিবারিক সেবা যত্নের কারণে স্ত্রী, তার সন্তানের স্ত্রী, তারপরে আপনার নাতি নাতনি, এই যে তাদের বিভিন্ন আত্মীয় স্বজন রয়েছে, তাদের সংস্পর্শে এসে তিনি অনেকটাই সুস্থতা বোধ করছেন এবং সুস্থ হয়ে যাচ্ছেন বলে নিউজ আসছে। আমরা জানি তার অনেক কঠিন সমস্যা আছে, যেই সমস্যাগুলো এখনও ডাক্তাররা ঝুঁকির মধ্যে আছে, তারা সেটা পরিবর্তন হয়তো করতে পারবে কিনা সন্দেহ। যেমন তার আপনার লিভার যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে পরিবর্তন করা
খুব কষ্টসাধ্য, এখনো হয়তো সম্ভব না। কিন্তু তারপরেও তিনি যতটা সুস্থ হয়েছেন, পরিবারকে পাশে পেয়ে সুস্থ হয়েছেন, দেশবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে সুস্থ হয়েছেন, দেশে বিদেশে সকলের সাথে কথা বলতে পেরে সুস্থ হয়েছেন। বিশেষ করে 5ই আগস্টের পরে তার হৃদয়ের মধ্যে একটা নতুন জীবন ফিরে এসেছে। কারণ তিনি ভাবতেও পারেন নাই যে এরকম তার মৃত্যুর আগে হয়তো সুজলা সুফলা বাংলাদেশকে আবার স্বাধীনভাবে চোখ মেলে দেখতে পারবেন। তো আমাদের এই নেত্রীর জন্য আসুন আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ পাক তাকে বাংলাদেশে সুস্থ শরীরে ফেরত আনুক এবং তার মাধ্যমে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, এই সরকার বাংলাদেশের সকল গণমানুষের প্রতিষ্ঠিত একটি সরকার। আওয়ামী লীগ যখন বুঝতে সক্ষম হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যতদিন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকবে, ততদিন তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হতে পারবে না। ততদিন তারা বাংলাদেশে নতুন করে আওয়ামী ফ্যাসিজম এস্টাবলিশ করতে পারবে না। দেশে বিদেশে যেখানেই তারা বাংলাদেশের বিরুদ্ধে রিপোর্ট নিয়ে যায়, কথা বলতে চায়, মিথ্যাচার করতে চায়, তারা তখন প্রোফাইল দেখে যে শেখ হাসিনা একজন খুনি, আর শেখ হাসিনার পরিবর্তে যেই লোক বাংলাদেশে দায়িত্বে বসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন সম্মানিত ব্যক্তি, নোবেল লরিয়েট, বিশ্ববরণ্য ব্যক্তি, দেশে বিদেশে তার সুনাম রয়েছে, সুখ্যাতি রয়েছে। যে কারণে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করতে সিন্স বিগিনিং, শুরু থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের শত্রু এখন আর বিএনপি নাই, আওয়ামী লীগের শত্রু এখন আর জামাত নাই, আওয়ামী লীগের শত্রু এখন আর চরমোনাই নাই, আওয়ামী লীগের শত্রু এখন বাংলাদেশের কোন রাজনৈতিক দল না। এক বাক্যে যদি মনে করেন, আওয়ামী লীগ মনে করে বাকি সব রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের সাথে শত্রুতাও থাকে, তাতে আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকে, তাহলে আওয়ামী লীগের জন্য বিশাল সমস্যা। এখন শুধুমাত্র তারা দেশে বিদেশে এই তাদের কার্যক্রমকে বাংলাদেশের বিরুদ্ধে বাস্তবায়ন করার স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি মাথার কাটা মনে করে ইউনূস সাহেবের বিরুদ্ধে তারা লেগেছে। এখন কয়টা কারণে লেগেছে। প্রথমত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি বাংলাদেশের অন্য যে কোনো একজন সাধারণ নাগরিকদের মতো ব্যক্তি নয়, কিংবা সাধারণ উপদেষ্টাদের মতো ব্যক্তি নয়। তিনি বিশ্ববরণ্য একজন ব্যক্তি, তার যে প্রভাব, তার যে অবস্থান, তার যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বকে সম্মান জানায়। তার শত্রুরাও বিদেশের বিভিন্ন জায়গায় তাকে সম্মান করে। এখন তাদের কাছে আওয়ামী লীগ গিয়ে ভোগ পাইতেছে না। আওয়ামী লীগ যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কিছু কথা বলে, তখন তারা এটাকে আমলে নিতে চায় না, যেভাবে আমলে নেওয়া উচিত বলে আওয়ামী লীগ বিশ্বাস করে। তো সে কারণে আওয়ামী লীগের এখন একটাই এজেন্ডা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে ক্ষমতা থেকে নামাতে হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নামাবে কেমনি? নামানোর জন্য সহজ ফর্মুলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে দাও। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য 5 তারিখের পরে যারা যারা তাকে সমর্থন জুগিয়েছে, তাদের মধ্যে বিভাজন তৈরি করে দাও, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা নামানোর জন্য আন্দোলন করে, আর পিছনে বসে পাশের রাষ্ট্রে বসে চকলেট খাবে এই আওয়ামী লীগ। তাদের এজেন্ডাটা হচ্ছে নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে হোক, যে কোনো একটা ইস্যু কেন্দ্র করে হোক, কতদিন ইউনূস সাহেব ক্ষমতায় থাকবে না থাকবে এই ইস্যুকে কেন্দ্র করে হোক, যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি ক্ষমতা থেকে নামিয়ে ফেলা যায়, আন্দোলন করানো যায়, তাহলেই তারা আসে। তাহলে কিভাবে তারা সাকসেস হবে? তাদের উদ্দেশ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নেমে যাবে, তখন যে কোনো কিছু যদি সামনে আসে, সেই ব্যক্তিদেরকে বিদেশি বিভিন্ন সংস্থার চাপ দিয়ে বাধ্য করাবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচনে নিন, আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে সাহায্য করুন, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে মুক্তি দিন। এই যে তারা গত কয়েক মাস আগে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, এই হত্যাযজ্ঞের কোনো বিচার হবে না, এইভাবে করে একটা ভিন্ন ক্ষেত্র তৈরি করবে। শুধুমাত্র তারা নামকাওস্তে একটা ইলেকশন দিয়ে সেই রকম একটা সরকার বানাতে চায়, যারা শুধুমাত্র ওই নির্বাচনটা দিয়ে একটা XYZ বানিয়ে দিবে, মাঝখানে আওয়ামী লীগ আবার দেশে ফেরত আসবে। এই ধান্দায় এখন তারা লিপ্ত।
সে কারণে তারা কয়েকটা পদক্ষেপ নিয়েছে। প্রথম পদক্ষেপ হচ্ছে তারা নিজেরাও মিথ্যাচার করা শুরু করবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবর্তে নতুন অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার দাবি করবে। এবং যেটা ইতিমধ্যে আরাফাত নামক দুষ্ট সদস্যটি তার এই আওয়ামী লীগের পেজে এসে বক্তব্যে কিন্তু ওই চেহারা বন্ধ রেখে অডিও থেকে বলে গিয়েছে যে এই সরকারকে যেতে হবে, নতুন সরকার আসতে হবে। আমাদের দেশেরও অনেক রাজনৈতিক দল কিংবা মতের কিছু কিছু সদস্যরা সেই থিম না বুঝে তাদের মতো করে ওই বক্তব্যকে অনুসরণ করে কিংবা নিজেই ভিন্ন কারো ফাঁদে পাড়া দিয়ে এই বক্তব্যগুলোকে অ্যাডজাস্ট করানোর জন্য চেষ্টা করবে, কিংবা টুকটাক হয়তো ইতিমধ্যে দুই একটা বক্তব্য কেউ কেউ দিয়েও ফেলেছে। তারা এটা ভাবছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এখন পড়ে যায় সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রথম বিজয়। আওয়ামী লীগ চুরি করে ডাকাতি করে এই দেশ থেকে বের হওয়ার পরে, খুন করে এই দেশ থেকে বের হওয়ার পরে তাদের হাতে এখন আর কোনো অপশন নেই। অপশন এখন একটাই, আয়দার তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিমুভ করতে হবে। আর রিমুভ করাটার জন্য তারা দেশে বিদেশে বিভিন্ন সংস্থা লেলিয়ে দিচ্ছে। আর বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে বিভিন্ন দেশের সংস্থারা প্রবেশ করে তাদেরকে হার্মফুল করে দিচ্ছে, পরিস্থিতিটাকে একটু গরম করে দিচ্ছে, ঘোলাটে করে দিচ্ছে, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস রাগ করে হলেও বিদায় নিয়ে যায়। আমি বিতর্কিত করব, আপনাকে বারবার চাপ প্রয়োগ করব, আপনার বিরুদ্ধে সারাদিন কথা বলবো। একটা সময় ভদ্র মানুষদের কাজ কি, ভাই তোমার এইসব কাজের মধ্যে আমি নাই, আমি বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে এইরকম আল্লাহ হাফেজ বইলা বিদায় নেয়, সেই চিন্তার আলোকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিদেশি তারা এখন ইউনূস সাহেবকে বিরক্ত করার জন্য বাংলাদেশেরও অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিয়ে বিভিন্ন ধরনের অঘোষালো বক্তব্য দেওয়াবে। আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, মনে রাখতে হবে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনার আর কিছু করুক আর না করুক, আপনার অনেক কিছু উন্নতি করতে পারে নাই, এই পারে নাই, সেই পারে নাই, অন্য উন্নতির জন্য আসেও নাই। অন্য বাংলাদেশে এসেছে হাসিনার মতো একটি করাপ্ট গভর্নমেন্ট থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে। যখন দেশবাসী অনুরোধ করেছে তখন তারা এসেছে। অতএব 5-6 মাসে বিগড়ে গেলে হবে না, অস্থির হলে হবে না। এই সরকার যতদিন পর্যন্ত আমাদেরকে একটি বেসিক সংস্কার করে একটি নির্বাচন পদ্ধতি পর্যন্ত না আসে, ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং আমরা সেই জায়গায় ধৈর্য ধরে অপেক্ষা করে সুষ্ঠু নির্বাচন করব এই সরকারকে রেখেই। এই সরকারের উপরে আমার মনের অনেক কষ্ট, ভালো লাগে নাই, তারপরেও আমি এই সরকারকে রেখেই করব। কারণ এই সরকার আমার আওয়ামী লীগের বিপক্ষের সরকার, ফ্যাসিবাদের বিরুদ্ধে 5ই আগস্টের যে বিজয় হয়েছে তার পরবর্তী সরকার। এই সরকারকে হটাইতে যারা যারা চায় তাদের সাথে আমি কোনো জোট করতে রাজি না, তাদের সাথে আমরা কথা বলতে রাজি না। অতএব প্রিয় দেশবাসী, আপনাকে সতর্ক হতে হবে। ইউনূস সাহেবের ইমেজকে বিশ্বব্যাপী চলেছে, এই ইমেজের উপরে ভিত্তি করে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন জায়গায় তিনি সম্মানিত হচ্ছেন। সে কারণে আজকের ইউনূস সাহেবকে ওরা এখন পথের কাঁটা মনে করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যা তা বললে তিনি সেটা শুনছেন না, তিনি তার মতো করে কাজ করছেন। ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে। ইউনূস সাহেব ওই দেশ থেকে সম্পর্ক না রেখে আরো অনেক দেশের সাথে সম্পর্ক কেন রাখছে? ইউনূস সাহেবের এত বিশ্ববিখ্যাত ইমেজ, যেটা ওই পাশের দেশের প্রধানমন্ত্রীরও নাই, না থাকার কারণে এখন তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। নালিশ যেখানেই করতে যায় মজা পায় না, ভোগ পায় না। সেইখানে এখন শেখ হাসিনা সেজন্য পাগল হয়ে গিয়েছে, ওই দেশের জন্য পাগল হয়ে গিয়েছে। অতএব খবরদার, এই ভুল কেউ করবেন না, চরম পস্তাতে হবে। আওয়ামী লীগের ফাঁদে পাড়া কেউ দিবেন না। ওদের পাতানো যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে আপনার মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধভাবে। একটাই কাজ, ধৈর্য ধরেন। নির্বাচন যখন হওয়ার হবে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। ইউনূস সাহেবের হাতকে শক্তিশালী করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়েই মূলত বাংলাদেশের নাগরিকদের সঠিক বিজয় সূচিত হবে এবং তার হাত ধরেই আগামীর বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি। আপনাকেও সেজন্য কাজ করতে হবে। আজকে আপনাকেও সেজন্য কথা বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো অবস্থায় আমরা বিদায় দিব না, তার বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন এখন থাকবে না। আমরা তাকে পরামর্শ দিব, শক্তিশালী করব। মনে রাখবেন,
এই ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে পার্শ্ববর্তী দেশ, আর এই ফাঁদ বাস্তবায়ন করার জন্য ওদের অজস্র কোটি কোটি টাকা, আর এই ফাঁদ বাংলাদেশেও বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা রাজনীতিবিদদেরকে ফাঁদে ফালাবে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতাদেরকে যারা আর কি এই অন্তর্বর্তীকালীন সরকারে আছে এক পাল্লায় রাখেন আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর এক জায়গায় রাখেন, সমান হবে না, এটা বাস্তবতা। এই গভর্নমেন্ট এখন পর্যন্ত ফর্ম করছে শুধুমাত্র ইউনূস সাহেবের নামের উপর ভিত্তি করে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি আজকের এই অবস্থায় আমাদের দায়িত্বে না থাকতেন, তাহলে আমাদেরকে এতক্ষণে তুলাধুলা করে ফেলতেন পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে ওই দুষ্ট চক্রের পলাতক নেত্রী। তারা এই অপকর্ম করছে। আমি সবসময় বলি, আওয়ামী লীগ অপকর্মের বিশ্বাসী একটি দল। তারা যা কিছু তাই করতে পারে। তারা এদেশের মানুষকে ভালোবাসে না। তারা ষড়যন্ত্র করতে গিয়ে অত ইতস্ততা বোধ করে না। যেটা যখন প্রয়োজন সেটা তারা করে ফেলে। এই কারণেই ওদের সাথে আদর্শিক ব্যক্তিরা লড়াই করে পারবেন না। আদর্শবাদী ব্যক্তিরা কখনো ওদের মতো খুনি নয়, সন্ত্রাসী নয়, দুষ্ট নয়। সে কারণে আমাদেরকে কি করতে হবে? সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে ইউনূসের হাতকে শক্তিশালী করতে হবে। এই গভর্নমেন্টকে আমরা যাই মনে করি না কেন, তারপরেও মনে প্রাণে আমাদেরকে লালন করে ভালোবেসে আমাদের পথ চলতে হবে। আমরা সর্বোচ্চ আগামী বছর জুন অথবা এই বছর ডিসেম্বর, কথা তো ক্লিয়ার, নির্বাচন তো হবেই। এর আগ পর্যন্ত আওয়ামী লীগের কোন পুঁছিপড়ার কোন পরামর্শ বক্তব্য আমরা শুনতে চাই না। আওয়ামী লীগ এখন পরিকল্পনা নিয়েছে ছলে ছাতরে যে কোনো মূল্যে নির্বাচনে যাওয়া যায় কিনা, নির্বাচনে ঢোকা যায় কিনা। আর নির্বাচনে ঢোকার জন্য তার বড় বাধা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সে কারণে তিনি মনে করেন যদি ইউনূসকে হটানো যায়, নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার গঠন করাইতে পারে, ওই ব্যক্তিরা ইউনূস গেলে নিশ্চয়ই আওয়ামী ফেলেবারে হবে, এই আওয়ামী লীগ কিছুটা সুবিধা পাবে, এই আশা তারা করছে। কিন্তু সেই আশা এই বাংলাদেশে হতে দেয়া হবে না, হবে না, হবে না। প্রিয় দেশবাসী, সতর্ক হন, সাবধান হন। আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ইন্টেলেকচুয়াল হতে হবে, বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। পরিস্থিতি পরিবেশের আলোকে আমাদের আগামীর পথ চলতে হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।